হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের ব্যক্তিগত জীবনের প্রায় সকল ইনফরমেশন এই মোবাইলের ভিতর সংরক্ষণ করা থাকে। আর এই পার্সোনাল ফোনের অ্যাক্সেস যদি অন্য কোনো তৃতীয় ব্যক্তির হাতে চলে যায়, তখন এর পরিমাণ কতটা ভয়ানক হতে পারে আজ তো আমরা এই সাউথ কোরিয়ান মুভি আনলকডের মাধ্যমে জানতে পারবো। 2023 সালে প্রকাশিত নেটফ্লিক্সের একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি আনলকড, যেটার IMDb রেটিং 6.4 আউট অফ 10। মুভিটির পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম টু র্যান্ডম মুভি এক্সপ্রেস। তো মুভিটির শুরুতে আমাদেরকে নামি নামের একটি মেয়েকে দেখানো হয়, যার ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে। ব্যক্তিগত জীবনে বাকিদের মতো সেও তার ফোনের উপর খুবই নির্ভরশীল। নামি একটি কোম্পানিতে মার্কেটিং এর কাজ করে। সারাদিনের কাজ শেষে সে রাতে এসে বন্ধুদের সাথে পার্টি করতে আসে। ওই রাতে সে যখন বাসে করে বাড়ি ফিরছিল, তখন সে কিছু সময়ের জন্য বাসেই ঘুমিয়ে পড়ে। তারপর বাস যখন ব্রেক করে তখন তার ঘুম ভেঙে যায় এবং তাড়াহুড়োতে সে তার ফোনটি বাসে ফেলেই চলে আসে। কিছুক্ষণ পর একটি ছেলে ওই ফোনটি উঠিয়ে নেয় এবং তার কাছেই রেখে দেয়। ওই ছেলেটির নাম জুন। জুন তার ব্রেকফাস্ট রেডি করে ইনস্টাগ্রামে ছবি আপলোড করে। তবে অবাক করার বিষয় হলো, এটি একটি মেয়ের অ্যাকাউন্ট। তখন কাল বাসে পাওয়া সেই ফোনটিতে কল আসে। আসলে নামের বেস্ট ফ্রেন্ড ইউন কল করেছে। জুন কলটি রিসিভ করে এবং একটি মেয়ের ভয়েসে তাকে জানায় যে সে ফোনটি রাস্তায় পেয়েছে। সে কি ফোনটি পুলিশ স্টেশনে জমা দেবে? ইউন বলে তার দরকার হবে না, তার বান্ধবীকে বলে তারপর তাকে সে কল দেবে। এরপর ইউন নামের বাড়িতে চলে আসে। গতরাতে অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে নামি তখনও ঘুমাচ্ছিল। ইউন তাকে ডেকে তার ফোনের কথা জিজ্ঞেস করে। সেটা বলতেই নামি পাগলের মতো তার ফোনটি খুঁজতে শুরু করে। এরপর ইউন নামির ফোনে কল করে, তারপর নামির সাথে জুনের কথা বলিয়ে দেয়। নামি তখন জুনকে রিকোয়েস্ট করে ফোনটি নিয়ে ক্যাফেতে আসার জন্য, যেখানে নামি তার বাবাকে কাজে সাহায্য করে। তারপর জুন ফোন রেখে নামির ইনস্টাগ্রাম থেকে সমস্ত ডিটেইলস নোট করতে শুরু করে। তার লাইফস্টাইল কেমন, তার বেস্ট ফ্রেন্ড কে, কি কাজ করে, সবকিছু। তারপর সে নামের ফোনের লক খোলার চেষ্টা করে, তবে সেটা খুলতে না পেরে সে ফোনের স্ক্রিনটি ভেঙে ফেলে। আর এরপর থেকেই শুরু হয় নামের দুর্ভাগ্য। অন্যদিকে এই শহর থেকে একটু দূরে জঙ্গলের ভিতর পুলিশ একটি মেয়ের লাশ খুঁজে পায়, যাকে খুব নির্মমভাবে কেউ হত্যা করেছে। পুলিশ অফিসার জিমানের কিছু সন্দেহ হয়। তারপর জিমান আরো কিছু এভিডেন্স খোঁজার জন্য জঙ্গলের ভিতর যায়। সেখানে সে একটি গাছের নিচে আরো একটি ওষুধের কৌটো দেখতে পায়। আর এই গাছটি জিমান তার ছেলের সাথে লাগিয়েছিল, যাতে এখনো তার ছেলের নাম লেখা আছে। তখন জিমান ভাবে এইসব হত্যা হয়তো তার ছেলে জুনই করেছে। এইসব শুনে তার সহকর্মী জাং হো তাকে বলে তার ছেলের বিরুদ্ধে ওয়ারেন্ট বের করতে। তবে জিমান বলে জুনের এত বড় মার্ডার করার সাহস হয়নি। আসলে জুন আজ থেকে 7 বছর আগে বাড়ি থেকে পালিয়ে গেছিল, তবে এখনো সে তার মায়ের সাথে কথা বলে। জিমান আরো বলে অন্য কেউ হয়তো এই মার্ডারগুলো করেছে। তারপর সে জুনের নাম লেখা ওই গাছের কাছে লাশ রেখে আসছে। তখন জাংহো বলে তাড়াতাড়ি প্রমাণ বের করতে হবে। যদি এই খবর অন্য কোনো অফিসার জেনে যায়, তবে তার বিপদ হতে পারে। পরবর্তী সিনে দেখা যায় নামি ক্যাফেতে আসে। এটা তার বাবারই ক্যাফে। এখানে সে পার্ট টাইম জবও করে। এরপর নামির বাবা নামিকে একটি স্পেশাল জুস বানিয়ে দেয়। এই জুসটা এখানে বিক্রি করা হয় না। নামির বাবা শুধুমাত্র তার মেয়ের জন্য এই জুসটি বানায়। তখন সেখানে নামির একটি কল আসে। তারপর জুন মেয়ের গলায় নামিকে বলে ফোনটি পড়ে ভেঙে গেছে, এজন্য সে ফোনটি একটি রিপেয়ার শপে দিয়ে এসেছে। সেখান থেকে নামিকে ফোনটি নিয়ে নিতে বলে। তারপর নামি সেই অ্যাড্রেস অনুযায়ী সে শপে চলে যায়। জুন সেখানে মাস্ক ও টুপি পরে নামিকে একটি ফর্ম পূরণ করতে দেয়। সেখানে সে তার পাসওয়ার্ডটাও লিখতে বলে। নামের কিছুটা অবাক লাগলেও সে পাসওয়ার্ডটি লিখে দেয়। আর জুন ওই ফোনের স্ক্রিন ঠিক করে আর এই ফোনের লক খুলে তাতে স্পাইওয়্যার ইনস্টল করে দেয়, যার ফলে নামের ফোনের সব ইনফরমেশন তার কাছেও পৌঁছে যাবে, এমনকি তার ক্যামেরাও হ্যাক করতে পারবে। নামি তার ফোনটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর তার অজান্তেই জুন এখন নামির সব কিছুর খোঁজ নিতে শুরু করে। সে কোথায় যায়, কার সাথে কথা বলে, সবকিছু। এরপর নামি তার বান্ধবী ইউনকে সেই স্পেশাল জুসের কথা বলে, যেটা এখন আর তার বাবা বিক্রি করে না। এরপর সে পাবজি খেলতে শুরু করে, আর এই সব কিছু জুন জানতে পারে। পরের দিন জুন নামিদের ক্যাফেতে আসে এবং সেই স্পেশাল জুস অর্ডার করে। এটা শুনে নামি কিছুটা অবাক হয়,
কারণ এই জুসটা তাদের মেনুতে নেই। জুন জানায় গত বছর সে এই ক্যাফেতে রেগুলার কাস্টমার ছিল এবং ওই জুসটার জন্য সে এখানে আসতো। এরপর নামি সেই স্পেশাল জুসটা বানায়। সেটা দিতে গিয়ে সে দেখে ছেলেটি পাবজি খেলছে। এটা দেখে ছেলেটিকে নামির নিজের মতো মনে হয়। তখনই সেখানে নামির বাবা আসে। সে ওই জুসটি কেন বিক্রি করছে জানতে চাইলে নামি বলে সে এখানকার রেগুলার কাস্টমার ছিল। এই বলে নামি সেখান থেকে চলে যায়। এদিকে জিমান বাড়িতে এসে তার স্ত্রীর ফোন চেক করতে থাকে এবং দেখতে পায় তার স্ত্রী এখনও তার ছেলে জুনের সাথে কথা বলে, কিন্তু সেখানে জুনের কোনো অ্যাড্রেস জিমান খুঁজে পায় না। রাতে নামি ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে আর জুন সারা রাত নামির ফোন চেক করতে থাকে। আর এখন জুন নামির সবকিছু জেনে গেছে। নামির বাড়ির লকের পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, প্রতিদিনের রুটিন, তার জীবনের কোন কোন মানুষের গুরুত্ব রয়েছে সবকিছু। এরপর জুনের ল্যাপটপের ওয়ালপেপারে একটি মেয়ের মুখ ভাঁজা ছবি দেখতে পাওয়া যায়। এটি সেই মেয়ে যার লাশ কিছুক্ষণ আগে পুলিশ পেয়েছে। এরপর জুন তার ল্যাপটপের ওয়ালপেপারে নামির ছবি দেয়, অর্থাৎ এরপর তার পরবর্তী শিকার নামি। পরের দিন সকালে নামি যখন অফিসে যায় তখন তার বস জানায় নামির মার্কেটিং এর জন্য তাদের কোম্পানির অনেক লাভ হয়েছে আর এই কারণে সে নামির বেতন বাড়িয়ে দেয়। আসলে নামির সাথে তার বসের সম্পর্ক খুবই ভালো ছিল। অন্যদিকে জিমান ব্রেকফাস্ট করার সময় তার স্ত্রীর কাছে জুনের খোঁজ জানতে চায়, কিন্তু তার স্ত্রী বলে জুনের সাথে তার কোনো কথাই হয় না। কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ গত রাতে জিমান জুনের নম্বরটির অ্যাড্রেস বের করার জন্য তার সহকর্মী জাং হোর কাছে দিয়েছিল আর সেই অ্যাড্রেসটি তারা পেয়ে গেছে। তার সহকর্মী জাং হো তাকে বলে জুনের নিজস্ব কোনো ফোন নেই, সে একটি মেয়ের ফোন ব্যবহার করছে এবং একটি ফোন রিপেয়ার শপও আছে, কিন্তু তারা সেই শপের অ্যাড্রেস এখনো পায়নি। পরবর্তী সিনে দেখানো হয় নামি তার অফিসে কাজ করছে আর এই সুযোগে জুন তার ঘরে ঢুকে পড়েছে। তারপর সে ঘরে সব কিছু দেখতে থাকে। তারপর সে একটি পুরনো ফোন খুঁজে পায়। এরপর সে সেখান থেকে বেরিয়ে যায় এবং একটি এটিএমে যায় টাকা তোলার জন্য, কিন্তু এটি তার নিজের অ্যাকাউন্ট নয়, এটি সেই মেয়েটির অ্যাকাউন্ট যার লাশ পাওয়া গেছে। এরপর সে নিজের নামে একটি ভুয়া বিজনেস কার্ড বানিয়ে নেয়। এদিকে নামি একটি মিউজিক সিডি বিক্রি করার জন্য অ্যাড দেয় এবং বেসবল খেলা দেখার জন্য একটি টিকিট কাটতে যায়, কিন্তু তা পায় না। অন্যদিকে জিমান চলে আসে তার ছেলে জুনের বাড়িতে এবং তল্লাশি চালাতে থাকে। সেখানে সে একটি মেয়েও তার মায়ের ছবি দেখতে পায়, যে মেয়েটির লাশ গতকাল পাওয়া গেছে। সাথে ওই নেল পলিশটাও পাওয়া যায় যেটা ওই লাশের নখে লাগানো ছিল। জিমান সেখানে একটি সুটকেস দেখতে পায় যেখানে ছিল অনেকগুলো ফোন এবং আলাদা আলাদা ভুয়ো বিজনেস কার্ড। ইতিমধ্যে জুনও সেখানে চলে আসে। সে দরজা খুলতে যাবে তখনই সে দেখতে পায় দরজার উপরে রাখা তারটি নিচে পড়ে আছে। সে বুঝতে পারে ঘরে কেউ রয়েছে। জানালা দিয়ে সে জিমান অর্থাৎ তার বাবাকে দেখতে পায়। তখন জুন তাকে মেসেজ দিয়ে বলে অনেকদিন পর দেখা হলো, তাই না বাবা? এটা দেখে জিমান বুঝতে পারে জুন সেখানে এসেছে। এরপর জিমানের ফোনে তারই ছবি ফাটাতে থাকে জুন, এভাবে তাকে সেখানে ঘুরাতে থাকে। এরপর জিমান দেখতে পায় জুন ফোনটি হ্যাক করে ছাদে রেখে ছবি ফাটিয়ে তাকে বোকা বানাচ্ছে। এটা বুঝতে পেরে সে দৌড়ে জুনের ঘরে আসে, কিন্তু সে আসার আগেই জুন সেখানে সব ডকুমেন্টস লুকিয়ে তার সুটকেস নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে জুন চলে আসে নামিদের ক্যাফেতে। সেখানে এসে সে নামির বাবার কাছে সেই স্পেশাল জুসটা চায়। নামির বাবা বলে এটা মেনুতে নেই, কিন্তু তুমি যেহেতু রেগুলার কাস্টমার সেই জন্য এটি আমি তোমাকে দিচ্ছি। রেগুলার কাস্টমারদের মুখ আমি কখনোই ভুলি না। জুন বুঝতে পারে নামির বাবা তাকে সন্দেহ করছে। এরপর জুন নামির সাথে দেখা করে তার সিডিটা কেনার জন্য। জুন নামিকে না চেনার ভান করে। তখন নামি বলে এর আগেও আমাদের এই ক্যাফেতে দেখা হয়েছে। মিউজিক সিডিটা কেনার পর জুন নামিকে বেসবলের টিকিট দেখিয়ে বলে আমি এগুলো কোথায় বিক্রি করতে পারবো। আসলে সে নামের টিকিট না পাওয়ার কথাটা জেনেই সেগুলো নিয়ে এসেছে। তারপর নামি সেই টিকিটগুলো কিনে নেয়। তারপর জুন তাকে একটি ভুয়া বিজনেস কার্ড দেয় যাতে লেখা থাকে সে একজন ডিজিটাল সিকিউরিটি হিসেবে কাজ করে। এইসব নামির বাবা দেখতে পায়। তারপর নামিকে বাড়িতে ড্রপ করার সময় বলে তুমি ওই ছেলেটির কাছ থেকে দূরে থাকবে, তার হাবভাব তেমন সুবিধার নয়। কিন্তু নামি তার বাবার কথায় গুরুত্ব না দিয়েই চলে যায়। রাতে নামির বেস্ট ফ্রেন্ড ইউন আসে তাদের বাসায় থাকতে। আসলে ইউন তার মায়ের সাথে ঝগড়া করে নামিদের বাসায় এসেছে। তখন জুনের বিজনেস কার্ড দেখিয়ে নামিকে এসে টিস করতে থাকে। জিজ্ঞেস করে জুন কেমন দেখতে। নামি বলে ভালো দেখতে এবং তার সাথে তার অনেক মিলও আছে, আর যদি সে চশমা না পড়লে তাকে আরো অনেক হ্যান্ডসাম লাগবে।
তার এইসব কথা জুন শুনতে পায়। এরপর নামির ফোন থেকে নামির বাবার ফোনে মেসেজ পাঠায় জুন। একটি লিঙ্ক পাঠিয়ে সে বলে এটা তার ফোনে ইনস্টল করতে, যাতে তার ফোন হারিয়ে গেলে সহজে ট্র্যাক করতে পারে। নামির বাবা তার মেয়ের মেসেজ ভেবে সেই স্পাইওয়্যারটি ইনস্টল করে নেয়। এরপর জুন নামির বাবার ফোনেও SMS পাঠায়। জুন তাকে একটি পার্সেলের ছবি পাঠিয়ে তাকে বাইরে ডাকে। এরপর নামির বাবার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে সেই রাতে পুলিশ জঙ্গলে অনেকগুলো লাশ খুঁজে পায়। এসব দেখে জিমান সুস্থ থাকতে পারে না। সে ঠিক করে নেয় যেভাবে হোক সে তার ছেলেকে খুঁজে বের করবেই। পরের দিন সকালে নামি ঘুম থেকে উঠে দেখতে পায় তার বস অনেকগুলো মিস কল দিয়েছে, সাথে তার সোশ্যাল মিডিয়াগুলোতেও অনেকগুলো SMS এসেছে। আসলে জুন নামির নামে গত রাতে তার ইনস্টাগ্রামে অনেক উল্টাপাল্টা পোস্ট করেছে। নামি দৌড়ে তার অফিসে আসে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না যে তার ফোনটি হ্যাক হয়ে গেছে। তার বস তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। কেউ তার কথা বিশ্বাস না করলেও তার বেস্ট ফ্রেন্ড ইউন তাকে বিশ্বাস করে। ইউন তাকে নিয়ে পুলিশ স্টেশনে যায় রিপোর্ট লেখাতে, কিন্তু পুলিশও তাদের কথা বিশ্বাস করে না। পুলিশের কোনো সাহায্য না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে তারা। তখন তারা ঠিক করে নেয় তারা কোনো IT এক্সপার্টকে দিয়ে তাদের ফোনটি চেক করাবে। তখন তারা জুনকে কল করে, আর এখন জুন সুযোগ পেয়ে গেছে নামির কাছ থেকে ইউনকে দূর করার। জুন বলে এটাতে স্পাইওয়্যার ইনস্টল করা ছিল, যার কারণে হ্যাকাররা তার সমস্ত ইনফরমেশন চুরি করে নিয়েছে। অর্থাৎ তারা 24 ঘন্টা নামির সব কথা শুনতে পারছে এবং ক্যামেরার মাধ্যমে তাকে দেখতেও পারছে। জুন বলে সে তার ফোন থেকে স্পাইওয়্যারটি আনইনস্টল করে দিয়েছে। এরপর জুন নামিকে বাইরে ডেকে নেয় এবং তাকে জিজ্ঞেস করে তার ফোনের পাসওয়ার্ড অন্য কেউ জানে কিনা এবং গত রাতে তার বাসায় অন্য কেউ ছিল কিনা। তখন নামি বলে গতকাল ইউন তার বাসায় ছিল। তখন জুন বলে ইনস্টাগ্রামের পোস্টগুলো নামির ফোন থেকেই করা হয়েছে। নামি খুব অবাক হয়ে যায়। তারপর ইউনকে জিজ্ঞেস করে সে কি কাল রাতে এইসব পোস্ট করেছে। এটা শুনে ইউন খুব কষ্ট পায়। জুনের সাথে তার মাত্র 3 দিনের পরিচয়, যার কথায় নামি তার এতদিনের বেস্ট ফ্রেন্ডকেও ভুল বুঝছে। এইসব কিছু ভেবে ইউন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জুন নামির বাবার বাড়িতে আছে। সে নামির বাবাকে বেঁধে সেখান থেকে সব কাজ করে যাচ্ছে। নামির বাবা বলে সেই জন্য তার মেয়ের কোনো ক্ষতি না করে। তখন জুন বলে তুমি জানো নামির কাছে আসতে আমার মাত্র কতদিন সময় লেগেছে? মাত্র 3 দিন। যতক্ষণ আমার কাছে এই ফোন আছে আমি যে কেউ হয়ে উঠতে পারি, আমি যে কোনো কিছু জানতে পারি। তুমি কি করছো, কাকে তোমার ভালো লাগে, কি খাচ্ছ, সব কিছু জানতে পারি শুধুমাত্র এই ফোনটি দিয়ে। এই ফোন আমাদের জন্য যেমন ভালো তেমনই ভয়ানক হয়ে যেতে পারে যদি এই ফোন কোনো ভুল মানুষের হাতে পড়ে। এদিকে এখনো জঙ্গলের লাশ খুঁজে চলেছে পুলিশ বাহিনী। এখন পর্যন্ত তারা মোট 7টি লাশ পেয়েছে। এরপর জাং হো আর ঠিক থাকতে পারে না। সে জিমানকে বলে তার ছেলের বিরুদ্ধে ওয়ারেন্ট বের করতে। তারপর তারা সেই জুনের ফোন রিপেয়ার শপে চলে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই জুন সব এভিডেন্স নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে তারা 8 জনের ফোন রিপেয়ার করার রিসিট খুঁজে পায়। জাং হো বলে অর্থাৎ 8 জনই ভিকটিম রয়েছে। তখন জিমান বলে 8 জন নয়, 9 জন ভিকটিম রয়েছে। 9 নম্বরটা নামি নামে একটা মেয়ের। এদিকে নামি তার বেস্ট ফ্রেন্ডের পুরনো ছবি ও ভিডিও দেখছিল। তখন সে রাগে আর কষ্টে ফোনটি ছুঁড়ে ফেলে দেয়। তখনই তার মনে পড়ে সে ফোন রিপেয়ার শপের কথা, যেখানে সে তার পাসওয়ার্ড দিয়েছিল। সে সোজা সেই ফোন রিপেয়ার শপে পুলিশ নিয়ে পৌঁছে যায়। সেখানে গিয়ে তার সাথে জিমানের দেখা হয়। নামির কাছ থেকে তারা সমস্ত কিছু জানতে পারে, আর নামি তাদের কাছ থেকে জানতে পারে এই রিপেয়ার শপটি জুনেরই। নামি এটা বিশ্বাস করতে চায় না, তাই সে জিমানের ফোন নিয়ে জুনের অফিসে কল করে, কিন্তু সে জানতে পারে জুন নামের কেউ সেখানে কাজ করে না। তখন নামি জুনের সম্পর্কে শিওর হয়ে যায়। নামি জিমানদের কাছে জিজ্ঞেস করে তারা কেন জুনকে খুঁজছে। সে বুঝতে পারে জুন মেয়েদের ফোন হ্যাক করে তাদের প্রাইভেট ছবি ও ভিডিও ইন্টারনেটে আপলোড করে দেয়। জাং হো সত্যিটা বলতে গেলে জিমান তাকে বলতে বারণ করে। তখন নামি ঠিক করে যার জন্য তার জীবন ধ্বংসের মুখে তাকে সে খুঁজে বের করবেই। সে বলে জুনকে তার বাড়িতে ডেকে পাঠাবে, তাহলে পুলিশ তাকে সেখান থেকে ধরতে পারবে। এতক্ষণ নামির ফোনটি বন্ধ ছিল, তাই জুন এইসব কথা কিছুই শুনতে পারেনি। এরপর নামি জুনকে তার বাড়িতে ডেকে নেয়। জুন তার চশমা রেখে দেয় এবং নতুন হেয়ার কাটও দেয়, যে রকমটা নামি চেয়েছিল। এদিকে গাড়িতে নামির বাড়ির সামনে জিম্যান ও তার সহকর্মী জুনকে ধরার জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে জুন এলে তারা তাকে ফলো করতে থাকে। জুন সেটা বুঝতে পারে, সেই জন্য সে নামির বাড়িতে না গিয়ে সোজা যেতে থাকে। তখনই সামনে চলে আসে জাং হো।
তারা জুনকে বলে, জুন, তুমি এখান থেকে পালাতে পারবে না। আর এখানেই এই মুভিটির বড় একটি টুইস্ট দেখানো হয়। এই জুন আসলে জিমানের ছেলে নয়। জুন বলে, আমি তো জুন নই, আপনারা কেন আমাদিকে বন্দুক তাক করে রেখেছেন? তারপর জাংহো তাকে চলে যেতে বলে। এরপর তারা ছাদে এসে নামির সাথে দেখা করে। নামি তাদেরকে জানায় জুন আজ আসতে পারবে না, কোনো একটা কাজে সে ব্যস্ত রয়েছে। এরপর নামি তার সে পুরনো ফোনটি ইউজ করতে শুরু করে। এদিকে জিমানের কাছে ফোন আসে, তার ছেলে জুনই যে সব ফোন করেছে এটা এখন সবাই জেনে গেছে। এজন্য জিমানকে পুলিশ স্টেশনে ডাকা হয়। তখন জিমান নামির সেফটির জন্য তাকে তার বাবার বাড়িতে ড্রপ করে দেয় এবং তাকে বলে জুনের থেকে সাবধানে থাকতে। তখন নামি তাদের কার্ডে কিছু একটা লিখে দেয়। সে বলে যদি কোনো দরকার হয় তাহলে সে টেক্সট করবে, শুধুমাত্র টেক্সট করেই কথা বলবে তাদের সাথে। কিছুক্ষণ পর নামের কাছে জুনের টেক্সট আসে। সে বলে, তুমি ফোন পরিবর্তন করেছো? আমিও করেছি, এটা আমার নতুন নম্বর। ওই নম্বরে কল করতেই সেটা উপরের রুমে বাজতে শুরু করে। নামি ভয় পেয়ে দৌড়ে সেখানে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সে তার বাবাকে কল করতে যায়, কিন্তু তখনই তার ফোনটি নিজে নিজে কাজ করতে শুরু করে। নামি চমকে যায়, কারণ জুন তার এই ফোনটিও হ্যাক করে নিয়েছে। তখন সেখানে সে জুনকে দেখতে পায়। সে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। জুন নামিকে তার বাবার বন্দি রাখার ভিডিও দেখায়। জুন নামিকে বলে জিম্যানকে টেস্ট করে বলতে যে সে বাড়িতে সুরক্ষিত আছে। জুন কিছু না বলে বাথরুমে চলে যায়। তখন নামি একটি হাতিয়ার নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যায় জুনকে মারার জন্য। সেখানে সে দেখতে পায় জুন তার বাবাকে বেঁধে বাথটবে রেখে দিয়েছে। নামি বলে তার বাবাকে ছেড়ে দিতে। তখন জুন তাকে হাতিয়ার ফেলে দিতে বলে। নামি হাতিয়ার ফেলে দিলে জুন তাকে দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর সে বাথটবের জল ছেড়ে দেয় যাতে নামির বাবা ডুবে মারা যায়। নামি চিৎকার করে বলতে থাকে, তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমার বাবাকে ছেড়ে দাও। কিন্তু জুন তার কোনো কথায় কান দেয় না। সে নামির মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর নামির বাবার মুখ বাঁধা ছবি তুলে তার ওয়ালপেপারে দেয় এবং নামিকে বাথটবে ফেলে দেয় জলে ডুবিয়ে মারার জন্য। সাথে নামির ছবি তুললেও তার ফোনের ওয়ালপেপারে সেট করে দেয়। এরপর জুন বাইরে এসে সোফায় বসে থাকে। তখন সে সেই কার্ডটি খুঁজে পায় যাতে নামি লিখেছিল সে শুধুমাত্র কল করবে, কোনো টেক্সট করবে না। আসলে নামির সন্দেহ হয়েছিল যে এই ফোনটিও হয়তো হ্যাক হয়ে গেছে। এই জন্য সে জিমানদের মুখে বলেছিল সে শুধুমাত্র টেক্সট করবে, কিন্তু লিখেছিল সে কল করবে। এটা থেকে জুন চমকে যায়। সে বুঝতে পারে নামের টেক্সট দেখে জিমান এখানে চলে আসবে। জুন পালানোর আগে জিমান এবং তার সহকর্মী সেখানে চলে আসে, আর তখন জুন তাকে বাবা বলে ডাকে। কিন্তু জিমান তার কোনো কথা না শুনে তাকে খুব মারতে থাকে। আর জিমানের সহকর্মী বাথরুমে গিয়ে বাথটব থেকে নামি ও তার বাবাকে উদ্ধার করে। নামির জ্ঞান ফিরলেও তার বাবা তখনও অজ্ঞান ছিল। এদিকে জুন জিমানকে বলতে থাকে, বাবা, আমি তো তোমারই ছেলে, আমাকে কেন এত মারছো বাবা? তখন জিমান কিছুটা ভেঙে পড়ে। তখন জুন বলে, সত্যি সত্যি ভেবে নিয়েছিলে তাই না? তোমার ওই ভীতু ছেলের দ্বারা এতগুলো খুন করা সম্ভব নয়। জিমান তখন আবার তাকে খুব মারতে থাকে এবং জিজ্ঞেস করে তার ছেলে জুন কোথায়। তারপর জিমান ওই স্যুটকেস চেক করতে থাকে, আর সেখানে সে দেখতে পায় 0 নম্বর ভিকটিম, অর্থাৎ এই কিলার প্রথমে জিমানের ছেলে জুনকে হত্যা করেছে এবং তার সব আইডেন্টিটি নিয়ে বেঁচে আছে। সে ইচ্ছা করেই সব ডেড বডি জঙ্গলের ভিতর জুনের নামে ওই গাছের নিচে কবর দিয়েছে, আর সাথে একটি ঔষধের কৌটোও রেখেছে যাতে সবাই ভাবে জুনই আসল খুনি। তারপর জিমান জুনের ফোনটি খুঁজে পায় যাতে ওয়ালপেপারে জুনের ডেড বডির ছবি দেওয়া আছে। এইসব দেখে জিমান রাগে আর কষ্টে ওই কিলারকে মেরে তার ছেলের মৃত্যুর বদলা নিতে চায়। তখন ওই কিলার বলে, আমি স্যারেন্ডার করছি, আমাকে আইনের পথে সাজা দেওয়া হোক। এইসব শুনে জিমান তাকে মারতে পারে না, কিন্তু নামির রাগ কমেনি। তার এবং তার বাবার এই অবস্থার জন্য ওই সাইকো কিলার দায়ী। এছাড়া সে অনেক নিরীহ মেয়েকে হত্যা করেছে। এই জন্য সে জিমানের পিস্তল নিয়ে ওই সাইকোকে মেরে ফেলে, আর জিমান তার হাত থেকে পিস্তলটি নিয়ে নেয়। সাথে সাথে নামির বাবারও জ্ঞান ফিরে আসে, আর এত কিছুর পর নামি ও তার বাবা দুজনই বেঁচে গেছে। আসলে এই সাইকো ছেলেটির জন্মের পর থেকে কোনো পরিচয় নেই, সে কেবল অন্যের পরিচয় নিয়েই বেঁচে আছে। আমাদের জীবনে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের থেকেও আমাদের মোবাইল ফোন আমাদের সম্পর্কে অনেক বেশি জানে। আর এই মোবাইল ফোনের অ্যাক্সেস যদি কোনো সাইকোর হাতে পড়ে তাহলে আমাদের কি অবস্থা হতে পারে তা আপনি এই মুভিটির মাধ্যমে বুঝতে পেরেছেন। এরপর দেখানো হয় নামি তার বাবা এবং তার বেস্ট ফ্রেন্ড ক্যাফেতে রয়েছে।
তখন দূর থেকে কেউ একটা তাদের উপর নজর রাখছে। তবে নামি এবার সেটা দেখে নেয়, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেইন নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন,